হচ্ছে বলতে আজকে আমাদের জনসভা আছে চাঁঙ্গামাদায়। আমাদের তো যত এখন ভোট এগিয়ে আসবে, এর আগে বাংলা ভাষা যাত্রা হয়েছে, ঠিক চাঁঙ্গামাদায় হয়নি কিন্তু এদিক দিয়ে গেছে। সুতরাং আমাদের তো যত ভোট এগিয়ে আসবে আমাদের যাতায়াত, মিটিং, মিছিল, লড়াই সবই বাড়বে। আচ্ছা, দুর্নীতি নিয়ে বলে আর কি হবে, এখন বলে তো আর দুর্নীতি বন্ধ হবে না। আমরা চাই যে এই দুর্নীতি করবে না, সৎভাবে রাজ্য চালাবে, এরকম একটা সরকার আসুক। সুতরাং ওদের দুর্নীতি নিয়ে গালাগাল দিয়ে অনেক বছর কেটে গেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এইটাই চলবে, ওরা চুরি করে যাবে আর আমরা তার প্রতিবাদ করে যাব, নাকি চুরি বন্ধ করে একটা স্বচ্ছ সরকার আমরা চালানোর সুযোগ পাবো? এর তো প্রভাব, এর রিফ্লেকশন হওয়া উচিত। সরকার কারখানা তৈরি না করে মন্দির মসজিদ বানালে তো এই হবে। কোথায় হালে আছে সরকার থেকে? সরকারও খুব ভালো করে জানে যে পশ্চিমবাংলার সে বড় বড় সদর হাসপাতালই হোক কি ব্লকে ব্লকে স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল হোক না কেন, এগুলো তো সরকারেরও প্রায়োরিটির তালিকায় নেই। সেখানে সরকার থেকে এমন একটা ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্যসাথী বলে, যে আপনারা চিকিৎসাটা প্রাইভেটেই করান, আমরা তার বিলটা দিয়ে দেবো। সরকার যদি মনে করতো যে সরকারি হাসপাতালকে শক্তিশালী করতে হবে, গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, ব্লকের হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতালগুলোকে শক্তিশালী করতে হবে, তাহলে সরকার সেই দিকে কাজ করতো। সরকারও সেই দিকে না গিয়ে সেই ব্যবস্থাই করেছে যাতে প্রাইভেট হাসপাতাল আরো ভালো করে ব্যবসা করতে পারে, প্রাইভেট নার্সিং হোম আরো ভালো করে ব্যবসা করতে পারে। হয়েছে একটা সব জায়গাতেই তাই হয়েছে। এই যে সরকার থেকে যতগুলো জেনারেল হাসপাতালের কথা বলে এবং যতগুলো ইউনিভার্সিটির কথা বলে, এই এতগুলো ইউনিভার্সিটি ঘোষণা করেছে, বলুন না কটা ইউনিভার্সিটির নিজের বিল্ডিং আছে? কোনো একটা পুরোনো কলেজের গায়ে একটা ইউনিভার্সিটির বোর্ড লাগিয়ে দিয়েছে। হয়তো একটা ঘরে ইউনিভার্সিটির টাকা জমা নেওয়া হয়, একটা ঘর থেকে ইউনিভার্সিটির মার্কশিট আর অ্যাডমিট কার্ড দেওয়া হয়, হয়ে গেল ইউনিভার্সিটি। সেরকমই ব্লকে ব্লকে এটা গোটা পশ্চিমবাংলার এই চেহারা, যে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো ছিল সেগুলোকে নাম দিয়ে দিয়েছে জেনারেল হাসপাতাল। তার ভেতর না নতুন করে ডাক্তার দিয়েছে, না কোনো ইসিজি মেশিন, এক্সরে মেশিন, রেডিওলজি সেট আপ হয়েছে, না সেখানে কোনো ওটি হয়, অপারেশন হয়, কিছু হয়। তাদের কাজ হচ্ছে ওখানে আপনি যাবেন, রেফার করে দেবে যে আপনি হচ্ছে জেলা হাসপাতালে চলে যান, একটা রেফারের কাগজ দিয়ে দেবে। তারপর সেই রেফারের কাগজ নিয়ে জেলা হাসপাতালে গিয়ে দালাল চক্রের হাতে পড়বেন। গোটা পশ্চিমবাংলাতেই এই চেহারা। শুনছিলাম আমাদের এঙ্গাপাড়ের কাছ থেকে, এই আপনি যেটা বললেন সেইটা, মেঘলিগঞ্জ হাই স্কুলে 2011 সালের পর থেকে নাকি ক্রমশ সায়েন্স বিভাগটাই এখন বন্ধ হয়ে গেছে। এখন মেঘলিগঞ্জের ছেলেমেয়েদেরকে পড়াশোনা করার জন্য জলপাইগুড়ি যেতে হয়। সুতরাং এইগুলো তো সরকারের প্রায়োরিটি তালিকায় নেই। সরকার যদি চাইতো তাহলে এগুলোই সরকারের করণীয় কাজ এবং তারা করতে পারতো। কিন্তু পশ্চিমবাংলা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একদিকে তারা ইমাম ভাতা দিয়ে, পুরোহিত ভাতা দিয়ে, মন্দির বানিয়ে, মসজিদ বানিয়ে, ধর্মের নামে মানুষকে উস্কে তার ভোটটাকে নিয়ে নেবেন। সুতরাং আমার যদি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট আমার পার হয়ে যায়, তাহলে কি দায় পড়েছে হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট নিয়ে ভাবার? মানুষকে আমরা আবেদন করছি, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে আমরা সরকারি মন্দির, সরকারি মসজিদেই খুশি, নাকি আমরা সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি হাসপাতাল, রাস্তা থেকে শুরু করে তার এই যে সরকারের যে পরিকাঠামো, যে কাজগুলো করার কথা, সেইগুলোর জন্য আমরা ভোট দেবো। সরকার অপদার্থ, বিএসএফ অপদার্থ বলে এত বাংলাদেশি ঢুকেছিলেন বেআইনিভাবে। যদি যার আজকে তোমার বর্ডারের ভেতর ধরার ক্ষমতা থাকলে বর্ডারে আটকাতে পারছো না কেন? আমরা মাঝে মধ্যে টিভিতে দেখি এত এত বাংলাদেশি নাকি বর্ডার পার করে বাংলাদেশ চলে যেতে গিয়ে ধরা পড়লো। তো যাকে চলে যাওয়ার সময় ধরা যায়, তাকে ঢোকার সময় ধরা গেল না কেন? সুতরাং নাকি তখন টাকা নিয়ে ঢোকানো হয়েছিল। আর আবার এত যে ছবি দেখতাম, এত নাকি হাজারে হাজারে বাংলাদেশি চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। তারপরে যখন এসআইআর এর তালিকা বেরোলো, তাতে কোথায় এরকম দেখলাম হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি চলে যাওয়ার? সেখানে তো যারা আজ 20 বছর ধরে, 25 বছর ধরে ভারতে বসবাস করছেন, কোথাও নমশূদ্র মানুষ, মতুয়া মানুষ, মূলত তাদের নাম বাদ গেল। সুতরাং আবার বিজেপি বলে রেখেছে যে ধর্ম দিয়ে, যে হিন্দু হলে বাদ যাবে না, মুসলিম হলে বাদ যাবে। আপনি বলুন না, পশ্চিমবাংলায় যে 9% মতো নাম এখনো পর্যন্ত বাদ গেছে এসআইআরে, তার মধ্যে যদি 1% হিন্দু হয়ে থাকে, তো বাকি 1% যদি মুসলিম হয়ে থাকে, বাকি 8% হিন্দু। হ্যাঁ, ধরুন আমাদের রাজ্যের সবচেয়ে বেশি মুসলিম ভোটার যে কেন্দ্রে, আপনাদের ডোমকল, মুর্শিদাবাদে, যেখানে ডিলিশন হয়েছে 0.9%। আর স্বরূপনগরের মতো কেন্দ্র, গাইঘাটার মতো কেন্দ্র, বনগাঁর বিভিন্ন কেন্দ্র, রানাঘাট, এইসব কেন্দ্রে কোথাও 14%, 15%, 16% করে ডিলিশন, যেখানে উদ্বাস্তু হিন্দুর, নমশূদ্র হিন্দুর বসবাস। সুতরাং এই পুরোটা যেটা হয়েছে, দেখুন, যদি আমার বর্ডার ইনফিল্ট্রেশন আটকানোটাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটার জন্য বিএসএফকে আরো আরো তার কাজটা ভালো করে করতে হবে। তার জন্য এসআইআরটা তার সমাধান নয়। আবার যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে যে মৃত ভোটারের নাম বাদ দেওয়া লিস্ট থেকে, তাহলে আমরা প্রথম দিন থেকে আজে বলে আসছি, গত 10-15 বছর ধরে আমরা দাবি করে আসছি যে একজন মানুষ যখন মারা যান, তার সৎকার হয়, তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়, শহর হলে তার কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি থেকে, গ্রাম হলে তার
ডিএম অফিস থেকে, তার জেলা দপ্তর থেকে। তো সুতরাং ইলেকশন এবং সবগুলোই সরকারি দপ্তর, পুরোটা ডিজিটাইজ সিস্টেম আজকে 10-15 বছর হয়ে গেল। ইলেকশন কমিশনের যদি উদ্দেশ্য হয়ে থাকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া, তাহলে ইলেকশন কমিশনের এক বেলা লাগবে। গত 20 বছর 25 বছরে যত মানুষ মারা গেছেন, যত মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যুড হয়েছে, প্রত্যেকের তালিকা চেয়ে নিয়ে এই কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং জেলা দপ্তর থেকে, ডিএম থেকে সেই তালিকা, সেই নামগুলোকে ধরে ধরে বাদ দিয়েছে ইলেকশন কমিশন। তো এক বেলায় সমস্ত মৃত ভোটারের নাম বাদ চলে যায়। তার জন্য তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবো, ফর্ম নেবো, কার ইচ্ছে হলো, সে তার বাবা মারা গেছে কিন্তু মনে হলো বাবার নামটা রেখে দিই, বাবার রেশন কার্ড চালু থাকবে, এই থাকবে ওই থাকবে করে ফর্মটাকে ভরে দিয়ে জমা দিয়ে দিল। কার্ডটা ধরা পড়লো, কার্ডটা ধরা পড়লো না, তো দরকার থাকে না। বা আমি রেশন কার্ডের কথাও বললাম, এখন তো রেশন কার্ডও এইভাবে চালু রাখা যায় না। আপনারা জানেন, কেউ যদি মারা যায়, তার যখন ডেথ সার্টিফিকেট ইস্যু হয়, তার বাড়ির লোককে নাম কাটাতে হয় না, 1 মাসের মধ্যে তার রেশনের লিস্ট থেকে নাম অটোমেটিক্যালি কেটে যায়। তো যেটা খাদ্য দপ্তরে যদি লিঙ্ক করানো যায় মৃত্যুটা, তাহলে ইলেকশন কমিশনে কেন লিঙ্ক করানো যাবে না? যেভাবে খাদ্য দপ্তর রেশন থেকে নাম কেটে দেয়, সেভাবে ইলেকশন কমিশন কেন নাম কাটতে পারবে না? সুতরাং এইগুলোর জন্য তো এই নাটকবাজির দরকার হয় না। আপনি যাকেই জিজ্ঞেস করবেন সে বলবে তার দলের ফল ভালো হবে, কি আর বলবে দলের ফল খারাপ হবে? এবার কি ফল হবে সেটা মানুষ ঠিক করবেন। কেউ কি বলবে যে আমার দলের ফল খারাপ হবে? আমরা বরাবর যেটা বলে এসেছি যে আমরা, আমাদের সরকারের সময় বিতর্ক হতো কোন জমিতে কারখানা হবে, আর এখন বিতর্ক হয় যে কোন নেতাটা জেলে যাবে। তাহলে এখন তাতে পশ্চিমবাংলা যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সবাই দেখছেন। যদি আমরা মনে করি যে এটার অবস্থা পাল্টানো দরকার, তাহলে দেখুন পশ্চিমবাংলা এখন আগামী 100 বছর তৃণমূলের সরকার থাকতে পারে, আগামী 100 বছর বিজেপি বিরোধী দল থাকতে পারে। তাহলে একটা 5 বছরের বাচ্চাও জানে বাংলায় আগামী 100 বছরেও চাকরি বাকরি ঠিকভাবে হবে না, বাংলায় আগামী 100 বছরেও চুরি বন্ধও হবে না, আবার চোরগুলো সিবিআই ইডি করে জেলেও যাবে না, কারোর কোনো শাস্তিও হবে না, যেমন চলছে তেমনই চলবে। সুতরাং এইটাকেই আমরা চলতে দেবো নাকি এটাকে পাল্টাবো? পশ্চিমবাংলাতে স্বচ্ছভাবে চাকরি দেওয়া, সরকারি টাকাকে স্কুল কলেজ হাসপাতালে খরচা করার ক্ষমতা একমাত্র, বা ক্ষমতার থেকে বড় কথা, ক্ষমতা সবারই আছে, ইচ্ছা একমাত্র বামপন্থীদেরই রয়েছে। আমরা সেই ইচ্ছেটাকে রূপায়ণ করতে চাই, যদি আমরা সেই সুযোগ পাই।